টপিকটা শুরু করার আগেই কয়েকটা কথা বলার আছে। সেটা হচ্ছে এই কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে এতদিন অবধি যতগুলো ক্লাস হয়েছে, লাস্ট ক্লাস অবধি আমরা জেনেছি সায়েন্টিস্ট লুইস প্রপোজড কেমিক্যাল বন্ডিং, থ্রি টাইপস অফ স্ট্রং বন্ডিং, যেগুলো আয়নিক বন্ডিং, কোভ্যালেন্ট বন্ডিং আর কোঅর্ডিনেট বন্ডিং। এই তিনটে বন্ডিংয়ের ডিটেলস আলোচনা হয়েছে। লুইস ডট স্ট্রাকচার অনুযায়ী কীভাবে স্ট্রাকচারগুলো ড্র করতে হয় সেটা আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তিনটে স্টেপ আছে, সেগুলো তোমরা দেখে নেবে। আর যেটা মিস করে গেছি, আয়নিক বন্ডিংয়ের ফ্রেজান্স রুল, সেটার একটা ভিডিও আপলোড করব খুব শীঘ্রই। আর লাস্ট ভিডিওতে যেটা নিয়ে আলোচনা হয়েছে ভিএসিপিআর থিওরি। এরপর যে টপিকটা নিয়ে আলোচনা হবে সেটা হলো ভ্যালেন্স বন্ড থিওরি, ইন শর্ট ফর্ম যেটাকে আমরা বলি ভিভিটি থিওরি। ঠিক আছে, ভ্যালেন্স বন্ড থিওরি। তো ফার্স্ট অফ অল যেটা আমাদেরকে জানতে হবে যে হোয়াই ভিভিটি কামস, ভিভিটি হঠাৎ করে কেন আমরা জানতে যাচ্ছি। তো কেমিক্যাল বন্ডিং এর ফার্স্ট ক্লাসে বলেছিলাম কেমিক্যাল বন্ডিং এর হিস্ট্রি সম্পর্কে আমরা জানবো, পরপর কিভাবে এক্সপ্লেনেশন দেওয়া হচ্ছে, একটা অ্যাকচুয়াল কেমিক্যাল বন্ডিংটা কিভাবে এক্সপ্লেন করা হচ্ছে, তার উপর ভিত্তি করে ফার্স্ট যেটা লুইস ডট স্ট্রাকচার বলা হয়েছিল, লুইস ডট স্ট্রাকচারে কতগুলো ফেলিওর দেখা দিয়েছে, কতগুলো লিমিটেশন হয়েছে, তার উপর ভিত্তি করে নতুন ভিএসিপিআর থিওরির কনসেপ্ট এলো। সেটারও কিছু ফেলিওর আছে থাকার জন্য নতুন যে কনসেপ্ট যেটা আসছে সেটা হলো ভ্যালেন্স বন্ড থিওরি। তো সেই ভ্যালেন্স বন্ড থিওরিটা এলো কেন, তার পেছনে যদি লজিকগুলো দেখতে যাই, ফার্স্ট অফ অল যে লুইস থিওরিতে কতগুলো কম্পাউন্ডের কোভ্যালেন্ট বন্ডের কতগুলো ক্যারেক্টারাইজেশন বা কোভ্যালেন্ট বন্ড কিভাবে ফর্ম হয় কতগুলো কম্পাউন্ডের ক্ষেত্রে, সেটা খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা গেছে। কিন্তু প্রবলেম হচ্ছে যে সিম্পল মলিকুলগুলো ছাড়া বাকি সমস্ত মলিকুলগুলোর ক্ষেত্রে লুইস থিওরি ফেলড হয়ে গেছে যে টু এক্সপ্লেন দ্য ফরমেশন অফ কোভ্যালেন্ট বন্ড। কীভাবে কোভ্যালেন্ট বন্ডটা ফরমেশন হচ্ছে সেটা লুইস থিওরি ফেলড হয়ে গেছে, বা তার লিমিটেশনের উপর ভিত্তি করে আমরা নতুন কনসেপ্ট আনব। এবং লুইস থিওরি এটাও বলতে পারছে না যে বিভিন্ন টাইপের যে বন্ড হয় তার বন্ড ডিসোসিয়েশন এনার্জি এবং বন্ড লেন্থগুলো প্রত্যেকটা ডিফারেন্ট মলিকুলের ক্ষেত্রে কেন ডিফারেন্ট হয়, সেই থিওরি লুইস এক্সপ্লেন করতে পারেনি। এবং লুইস এটাও এক্সপ্লেন করতে পারেনি যে কিছু কিছু কম্পাউন্ড, কিছু কিছু সিম্পল মলিকুলের ক্ষেত্রে কোভ্যালেন্ট বন্ডের ক্যারেক্টারাইজেশনের উপর ভিত্তি করে তার শেপ বলতে পেরেছিল, কিন্তু পলিঅ্যাটমিক মলিকুল যেগুলো তার শেপ লুইস থিওরি থেকে আমরা জানতে পারি। ভিএসিপিআর থিওরি এসে কি জানলাম, শেপ জানলাম, কিন্তু কতগুলো সিম্পল মলিকুলের ক্ষেত্রেই একমাত্র ভিএসিপিআর থিওরি শেপগুলো বলতে পেরেছে। বাকি ডিফিকাল্ট যেসব মলিকুলগুলো আছে, জটিল মলিকুল যেগুলো আছে, তার ক্ষেত্রে কোনো রকম শেপ সম্পর্কে বা জিওমেট্রি সম্পর্কে এক্সপ্লেনেশন দিতে পারলো না। এই কতগুলো ফেলিয়ার উপর ভিত্তি করে আমাদের নতুন একটা দিকে এগোতে হবে, নতুন মডিফিকেশন আনতে হবে। সেই কথাটা যখন মাথায় রাখা হলো, তখন নতুন কনসেপ্ট একটা জায়গা এলো, যেটা ভ্যালেন্স বন্ড থিওরি। তো এই কারণেই লুইস থিওরি, ভিএসিপিআর থিওরি কিছু ড্রব্যাক বা লিমিটেশন দিয়েই আমরা স্টার্ট করবো যে ভিভিটি থিওরি, ভ্যালেন্স বন্ড থিওরি এইভাবে এলো। এবার কথা হচ্ছে যে ভ্যালেন্স বন্ড থিওরি যখন আমরা এক্সপ্লেন করব, তার কতগুলো পস্টুলেট আছে, এখানে 4টে পস্টুলেট আমি লিখে ফেলেছি অলরেডি। তো সেই 4টে পস্টুলেট এক এক করে আলোচনা করব, কি বলতে চাওয়া হচ্ছে বা কনসেপ্টে কি, ভ্যালেন্স বন্ড থিওরিটা কি, সেটা আমরা জানতে পারবো। ফার্স্ট অফ অল যে পয়েন্টটা বলা হচ্ছে যে কোভ্যালেন্ট বন্ড, আমরা অ্যাকচুয়ালি কোভ্যালেন্ট বন্ডেরই এক্সপ্লেনেশনটা দেবো। কোভ্যালেন্ট বন্ড ইজ ফর্মড বাই ওভারল্যাপিং, দ্য ফার্স্ট একটা টার্ম নতুন আমরা জানতে পারলাম, সেটা হলো ওভারল্যাপিং। ওভারল্যাপ জিনিসটা কি, সেই কনসেপ্টটা ফার্স্ট ভ্যালেন্স বন্ড থিওরি থেকে আমরা জানতে পারি। The covalent bond is formed by overlapping of two half-filled valence orbital of given atom. এটা মানেটা কি, ধরো একটা কোভ্যালেন্ট বন্ড যেটা ফর্ম হচ্ছে কিভাবে, ধরো আমি ফর এক্সাম্পল আমি ধরে নিলাম H2 মলিকুল, এর ফরমেশন সম্পর্কে আমরা জানি, বা এর মধ্যে যে কোভ্যালেন্ট বন্ডিংটা রয়েছে সেই কোভ্যালেন্ট বন্ডিংটা এক্সপ্লেন করতে যাচ্ছি। ফার্স্ট দেখতে হবে যে ফার্স্ট পস্টুলেটে বলেছে যে এই কোভ্যালেন্ট বন্ডটা যেটা ফর্ম করছে সেটা বাই ওভারল্যাপিং অফ টু হাফ ফিল্ড ভ্যালেন্স অরবিটাল। তাহলে
হাইড্রোজেনের ক্ষেত্রে ভ্যালেন্স অরবিটাল কোনটা? 1s1, এবং ভ্যালেন্স অরবিটালে একটা মাত্র ইলেকট্রন রয়েছে। সিমিলারভাবে আরেকটা হাইড্রোজেনের ক্ষেত্রে একই রকম ভাবে ভ্যালেন্স সেলে একটা ইলেকট্রন রয়েছে। তাহলে ভ্যালেন্স সেলটাকে যদি এইভাবে আমরা ড্র করি, এখানে একটা ইলেকট্রন রয়েছে, প্লাস আরেকটা হাইড্রোজেনের ক্ষেত্রে একটা ভ্যালেন্স সেলে ইলেকট্রন রয়েছে, দুটো হাইড্রোজেন। এদের মধ্যে বাই ওভারল্যাপিং অফ টু হাফ ফিল্ড ভ্যালেন্স অরবিটাল, এটা হাফ ফিল্ড, ওয়ান এসে দুটো ইলেকট্রন ম্যাক্সিমাম থাকতে পারে, কিন্তু এখানে একটা থাকার জন্য তাহলে হাফ ফিল্ড বলতে পারি। তাহলে এদের মধ্যে ওভারল্যাপিং এর ফলে যেটা তৈরি হচ্ছে যে এভাবে ওভারল্যাপিং হচ্ছে, এইটা হলো ওভারল্যাপ রিজিয়ন। এইভাবে আমাদের যে বন্ডটা ফর্ম হচ্ছে সেটা হলো এইচ এইচ সিঙ্গেল বন্ড বা কোভ্যালেন্ট বন্ড, যেটা কিসের মাধ্যমে ফর্ম হচ্ছে? বাই ওভারল্যাপিং অফ টু হাফ ফিল্ড ভ্যালেন্স অরবিটাল। সেকেন্ড পস্টুলেটে বলেছে ওভারল্যাপিং অফ অ্যাটমিক অরবিটাল মেকিং দ্য বন্ড ডিরেকশনাল। এই প্রপার্টিটা কোভ্যালেন্ট বন্ডিং যখন আমরা এক্সপ্লেনেশন করেছি তখনই বলা হয়েছে যে কোভ্যালেন্ট বন্ড একটা ডিরেকশনাল প্রপার্টি শো করে। তার মানে ধরো হাইড্রোজেনের একটা ইলেকট্রন এখানে রয়েছে, আরেকটা ইলেকট্রন এখানে রয়েছে, তাহলে বন্ডিংটা এভাবে হবে। আয়নিক বন্ডের মতো চার দিক থেকে বা পাঁচ দিক থেকে বা সব দিক থেকে এসে বন্ডিংটা করতে পারবে না, বা নন ডিরেকশনাল নেচারটা নেই। কোভ্যালেন্ট বন্ডিং এর নেচারটা আমার ডিরেকশনাল, বা ওভারল্যাপটা একটা ডিরেকশনে হবে, যেখানে ইলেকট্রনটা পাবে সেই ডিরেকশনেই ও বন্ডটা ফর্ম করবে। থার্ড পোস্টুলেট বলেছে দ্য অ্যাটমিক অরবিটাল অফ ভ্যালেন্স সেল উইথ পেয়ার্ড ইলেকট্রন ডু নট পার্টিসিপেট ইন দ্য ওভারল্যাপ। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যে অ্যাটমিক অরবিটালে ভ্যালেন্স সেলে অ্যাটমিক অরবিটালে সব ক্ষেত্রেই যে হাফ ফিল্ড থাকবে তেমন কোনো কথা নেই, বা সব ক্ষেত্রেই যে আনপেয়ার থাকবে এমন কোনো কথা নেই। ভ্যালেন্স সেলের ইলেকট্রন অথচ সেটা পেয়ার্ড, এই অবস্থায় যদি থেকে থাকে তাহলে সেই ইলেকট্রনগুলো ওভারল্যাপিংয়ে পার্টিসিপেট করবে। যেমন ফর এক্সাম্পল যদি আমি ধরে নিই, ধরো আমি ধরছি একটা এক্সাম্পল, ফ্লোরিনের ভ্যালেন্স সেলে ইলেকট্রন ইলেকট্রনিক কনফিগারেশন যদি দেখি তাহলে 1s2 2s2 2p5। ভ্যালেন্স সেলের ইলেকট্রনিক কনফিগারেশনটা কি? এটা হলো ভ্যালেন্স সেল ইলেকট্রনিক কনফিগারেশন। ভ্যালেন্স সেল ইলেকট্রনিক কনফিগারেশন ফ্লোরিনের ক্ষেত্রে 2s2 2p5। যদি এটা দেখি তাহলে অরবিটাল পিকচারে যদি দেখি 2s 2p, 2s এ দুটো ইলেকট্রন রয়েছে আর 2p তে 5টা এবার ফিল্ড হয়েছে। এবার ধরো দুটো ফ্লোরিন একটা কোভ্যালেন্ট বন্ডিংটা ফর্ম করছে। কিভাবে ফর্ম করবে? কোভ্যালেন্ট বন্ড সেটাই ফর্ম করবে যেটা হাফ ফিল্ড, ফার্স্ট পস্টুলেটে বলেছে টু হাফ ফিল্ড ভ্যালেন্স অরবিটাল অফ দ্য গিভেন অ্যাটম ওভারল্যাপ করবে। তাহলে ওভারল্যাপের ফলে যেটা হলো এই একটা ইলেকট্রন আর একটা ফ্লোরিনের উপর অ্যাটমের একটা ইলেকট্রন, এদের মধ্যে ওভারল্যাপিং হবে। এবং যেহেতু এটা পি অরবিটাল, তাহলে পি অরবিটাল ওভারল্যাপিংটা কিভাবে হবে? এইভাবে, এটা একটা পি অরবিটাল, ধরো পি এক্স ধরে নিলাম একটা ফ্লোরিন অ্যাটমের ক্ষেত্রে, আরেকটা ফ্লোরিন অ্যাটমের ক্ষেত্রে একটা পিএক্স ধরলাম, তাহলে এদের মধ্যে একটা ওভারল্যাপিং রিজিয়ন থাকবে এবং এভাবে কোভ্যালেন্টটা ফর্ম হচ্ছে, এফএফ কোভ্যালেন্ট বন্ডটা ফর্ম হচ্ছে। এবার কথা হচ্ছে থার্ড পয়েন্টে যেটা বলেছে ভ্যালেন্স অরবিটাল ইলেকট্রনের ভ্যালেন্স সেলে যেটা পেয়ার্ড অবস্থায় ইলেকট্রনটা থাকে, পেয়ার্ড অবস্থায় আছে মানে এবার দেখো 2s ভ্যালেন্স সেল এবং 2pর ফার্স্ট দুটো অরবিটাল পেয়ার্ড অবস্থায় আছে। তাহলে এর ক্ষেত্রে টোটাল যে ছটা ইলেকট্রন বা পেয়ার্ড অফ ইলেকট্রন, ছটা পেয়ার্ড অফ ইলেকট্রন, এরা ওভারল্যাপিং এ পার্টিসিপেট করবে না। এরা অ্যাজ ইট ইজ অ্যাজ লোন পেয়ার, যেটাকে আমরা লোন পেয়ার নামে চিনি, এই লোন পেয়ার হিসাবে ওভারল্যাপিং না করে ফ্লোরিনের মধ্যে থেকে যাবে। তাহলে প্রত্যেকটা ফ্লোরিনে কটা করে লোন পেয়ার থাকছে? 3টে করে লোন পেয়ার থাকছে, যেটাকে আমি এইভাবে ড্র করে দিতে পারি। ঠিক আছে, তাহলে 3 নম্বর পয়েন্টটা হচ্ছে দ্য অ্যাটমিক অরবিটাল অফ ভ্যালেন্স সেল উইথ পেয়ার্ড ইলেকট্রন ডু নট পার্টিসিপেট ইন দ্য ওভারল্যাপিং। ওভারল্যাপিং এ পার্টিসিপেট করবে না, তারা অ্যাজ এ লোন পেয়ার হিসেবে অ্যাটমগুলোর মধ্যে বসে থাকবে। ফোর্থ পয়েন্টটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গ্রেটার দ্য এক্সটেন্ট অফ ওভারল্যাপিং স্ট্রঙ্গার ইজ দ্য বন্ড এনার্জি। তাহলে ফার্স্ট যেটা ভিএসিপি এর থিওরিতে
বা লুইসটার থিওরিতে আমরা জানতে পারলাম না যে বন্ডের নেচারটা কী হবে, বন্ড এনার্জি কী হবে, তার বন্ড লেন্থ কী হবে। তাহলে এই কনসেপ্ট থেকে, ভিভিটি কনসেপ্ট থেকে এটুকু ধারণা এলো যে যার ক্ষেত্রে ওভারল্যাপিংটা গেটার হবে, ওভারল্যাপিংটা খুব ভালো হবে, তার ক্ষেত্রে বন্ড এনার্জি বা বন্ড স্ট্রেংথটা খুব হাই হবে। স্বাভাবিকভাবে বন্ড স্ট্রেংথ যদি হাই হয় তার বন্ড লেন্থটা কম হবে, অল্প হবে। তো এই যে বন্ডের কনসেপ্টটা, বন্ডের এনার্জি বা বন্ড ডিসোসিয়েশন এনার্জি বা বন্ড এনার্জি বা বন্ড স্ট্রেংথের যে কনসেপ্টটা, সেটা ফার্স্ট আমার ভিভিটি কনসেপ্টে এলো। ঠিক আছে, এই চারটে পস্টুলেট। এবার লাস্ট যে পয়েন্টটা, এক্সটেন্ট অফ ওভারল্যাপিং, এটা এক্সপ্লেন করার জন্য আমাকে কতগুলো জিনিস জানতে হবে। তো সেই জিনিসগুলো জানার আগে আমাকে এটা ভাবতে হবে, আমরা কোভ্যালেন্ট বন্ডিং করছি। কোভ্যালেন্ট বন্ডিং আবার দুটো টাইপের বন্ডিং, একটা সিগমা বন্ডিং, সিগমা বন্ড, আর একটাকে বলা হয় পাই বন্ড। এদের নেচারটা একটু জেনে নিতে সুবিধা হয়। সিগমা বন্ডিং বা সিগমা বন্ড কিভাবে ফর্ম হচ্ছে? সিগমা বন্ড ফর্ম হবে হেড অন ওভারল্যাপ। যেহেতু ভিভিটি কনসেপ্ট, ওভারল্যাপ মাস্ট। হেড অন ওভারল্যাপ মানে মাথায় মাথায় ওভারল্যাপিংটা হবে। যেমন দুটো ষাঁড়ের মধ্যে বা দুটো গরুর মধ্যে যখন মারামারি হয়, তখন কি হয়, একটা মাথায় মাথায় হেড টু হেড ওভারল্যাপে, এবং তাদের মারামারিটা খুব এফেক্টিভ হয়। আর পাই বন্ড, এই জন্য সিগমা বন্ড অলওয়েজ হায়ার বন্ড এনার্জি বা স্ট্রং বন্ড দেন পাই বন্ড। পাই বন্ডটা কিভাবে হয়? প্যারালাল ওভারল্যাপ বা সাইড ওয়ে ওভারল্যাপ। দুটো মানুষ দুদিক থেকে আসছে, তাদের মধ্যে এই সাইড থেকে একটা ধাক্কা লাগছে, তাহলে সেই যে ওভারল্যাপটা, সেটা খুব, ওভারল্যাপের এক্সটেন্টটা খুব কম বা এফেক্টিভটা খুব কম। যার জন্য এটা বলা যেতে পারে, এখন প্রিলিমিনারি আইডিয়া থেকে, যে সিগমা বন্ডের স্ট্রেংথটা পাই বন্ডের স্ট্রেংথের থেকে অনেকটা বেশি। তার কারণ ওভারল্যাপ, এক্সটেন্ট অফ ওভারল্যাপ সিগমা বন্ডে বেশি হয়। ঠিক আছে, তো এই সিগমা বন্ড আর পাই বন্ড, দুটো বন্ড কিভাবে ফর্ম হচ্ছে সেটা আমরা ভিভিটি কনসেপ্টের উপর বেস করে আস্তে আস্তে আলোচনা করব। ফার্স্ট সিগমা বন্ডে আসি। সিগমা বন্ড যেটাকে ডিনোট করা হয় এরকম একটা সাইন, তো সেটা তিনটে ডিফারেন্ট ওয়েতে তৈরি হতে। কিরকম? আমরা এখানে মেনলি ভ্যালেন্স সেলের অরবিটালগুলোর ওভারল্যাপিং দিয়ে দেখাবো। ফার্স্ট কি, এস এস ওভারল্যাপ। এস এস ওভারল্যাপ মিন এস অরবিটাল আর একটা এস অরবিটাল ওভারল্যাপের ফলে সিগমা বন্ড ফর্ম হতে পারে। এসপি ওভারল্যাপ হতে পারে, পিপি ওভারল্যাপ হতে পারে। পিপি ওভারল্যাপ মিনস পি অরবিটাল ওভারল্যাপ। এই তিনটে ডিফারেন্ট ওয়েতে সিগমা বন্ড ফর্ম করতে পারে। ফার্স্ট এক্সাম্পলে যেটা আছে সেটা হলো এস এস ওভারল্যাপ। সেটা কিভাবে ফর্ম হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে দেখালেই বুঝতে পারবে। খুব সিম্পল এক্সাম্পল, হাইড্রোজেন যা ইলেকট্রনিক কনফিগারেশন 1s1। তাহলে হাইড্রোজেনের একটা ইলেকট্রন প্লাস আরেকটা হাইড্রোজেন একটা ইলেকট্রন, এদের মধ্যে ওভারল্যাপের ফলে যে বন্ডটা তৈরি হচ্ছে সেটা একটা সিগমা বন্ড। কিন্তু ওভারল্যাপটা কি হলো? এস এস ওভারল্যাপ, এস অরবিটাল অফ হাইড্রোজেন অ্যান্ড এস অরবিটাল অফ অ্যানাদার হাইড্রোজেন, যেটা মিলে আমার ফর্ম করলো H2 মলিকিউল। এবার যদি এসপি ওভারল্যাপে চলে আসি, সেরকম একটা এক্সাম্পল নিয়ে নিই। ধরো HF, হাইড্রোজেন ফ্লোরাইড, যেখানে হাইড্রোজেনের ভ্যালেন্স সেলের কনফিগারেশন 1s1 এবং ফ্লোরিন আগে দেখানো হয়েছে 2s2 2p5। তাহলে এস অরবিটাল হাইড্রোজেনের ক্ষেত্রে একটা ইলেকট্রন প্লাস ফ্লোরিনের ক্ষেত্রে পিতে আনপেড ইলেকট্রনটা কোথায় আছে? পি অরবিটাল। ফ্লোরিনের ক্ষেত্রে আনপেড ইলেকট্রনটা পি অরবিটালের ক্ষেত্রে আছে। তাই এটাকে আমরা ডিনোট করলাম, যেহেতু পি অরবিটাল ডাম্বেলসে, তার একটা অ্যাক্সিস ধরে নিলাম px, এটা ফ্লোরিন। তাহলে এদের মধ্যে যদি ওভারল্যাপটা দেখি, তাহলে সেটা দাঁড়াচ্ছে
sp ওভারল্যাপ। যদি পি অরবিটাল ওভারল্যাপ ধরি তাহলে সিম্পল আমরা ফ্লোরিন ধরি F2, যেখানে পি অরবিটাল ফ্লোরিনের ক্ষেত্রে ভ্যালেন্সের ইলেকট্রন কনফিগারেশন 2s2 2p 5, p তে একটা আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, তাহলে এর ওভারল্যাপটা যেটা হবে px of fluorine and px of fluorine, যেটা ওভারল্যাপ করে তৈরি করছে F2। তাহলে তিনটে ডিফারেন্ট ওয়েতে যেটা আমরা দেখলাম, s অরবিটাল ওভারল্যাপ, s অরবিটাল p অরবিটাল ওভারল্যাপ, p অরবিটাল এন্ড p অরবিটাল ওভারল্যাপ, এই তিনটে টাইপের ওভারল্যাপের মাধ্যমে সিগমা বন্ড ফর্ম হচ্ছে। এবার লাস্ট যে পয়েন্টটা ভিভিটি পস্টুলেটে ছিল যে গ্রেটার দ্য এক্সটেন্ড অফ ওভারল্যাপ যেখানে বেশি হবে তার বন্ড স্ট্রেনটা বেশি হবে। এবার তোমার পরিষ্কার একটা ছবি দেখে বোঝাই যাচ্ছে যে পি অরবিটাল এই ওভারল্যাপটা more effective than sp overlap than ss overlap। তাহলে সিম্পলি আমরা দেখতে পাবো যেখানে পি অরবিটাল ওভারল্যাপটা বেশি হবে সেখানে ওভারল্যাপিংটা খুব ভালো ওভারল্যাপিং হবে বা ওভারল্যাপিং ইন্টিগ্রালটা খুব ভালো হয়। তার মানে সেখানে বন্ড স্ট্রেংথটা বা বন্ডটা খুব স্ট্রং হবে, whereas s and s অরবিটাল ওভারল্যাপ। এটা একটা ক্ষেত্রে বলতে পারি। আরেকটা ওভারল্যাপের কথা বলতে পারি, ধরো এই যে পি অরবিটাল রয়েছে সেটা কোন পি অরবিটাল বা কোন এস অরবিটাল এটা আমরা বলতে পারছি। ধরো আমি কথার কথা ধরলাম এস অরবিটাল ওভারল্যাপ হচ্ছে। এবার এস অরবিটাল অনেক রকম ওভারল্যাপ হতে পারে। ধরো একটা 2s অরবিটালের সাথে 2s অরবিটাল ওভারল্যাপ হচ্ছে। আরেকটা জায়গায় ধরো 5s অরবিটালের সাথে 2s অরবিটাল ওভারল্যাপ। ফার্স্ট অফ অল আমরা পি এস বা পিপি বা এস এস এদের মধ্যে কম্প্যারিজনটা করে নিয়েছি। পি অরবিটালের ওভারল্যাপ, পিপি ওভারল্যাপটা খুব এক্সটেন্ড হয় বা খুব ভালো হয়, বন্ড স্ট্রং হয়। এবার আসছি যে দুটো এস অরবিটাল বা দুটো পি অরবিটাল, তো তার ক্ষেত্রে ওভারল্যাপটা কোথায় ভালো হবে, স্ট্রং বন্ড সিগমা বন্ডটা কোথায় স্ট্রং হবে, সেই জায়গাটা যদি আসি তাহলে একটা জায়গায় দেখতে পাচ্ছি 2s অরবিটাল, আর একটা জায়গায় 5s আর 2s অরবিটাল। তো ওভারল্যাপের ক্ষেত্রে এটাও খুব ইম্পর্টেন্ট যে ওভারল্যাপটা সেখানেই ভালো হবে বা আমার বন্ধুত্বটা সেই দুজনের মধ্যেই ভালো হবে যেখানে মনের মিলটা ভালো থাকবে। তার মানে কি কেমিক্যালের ক্ষেত্রে যদি বলতে পারি যে সেই অরবিটালগুলোই ওভারল্যাপটা ভালো করবে যাদের এনার্জিটা সিমিলার অর সেম। যেমন ফার্স্টের ক্ষেত্রে টু এস যখন ওভারল্যাপটা করছে দুটো অরবিটালের এনার্জিটা সেম, কিন্তু 5s আর 2s যে অরবিটাল ওভারল্যাপ করছে সেখানে এনার্জি ডিফারেন্সটা অনেকটাই বেশি। তাহলে ওভারল্যাপ ইন্টিগ্রাল বা ভালো ওভারল্যাপিং কোথায় হবে সেটা হলো 2s এই দুটো অরবিটাল ওভারল্যাপিংটা ভালো হবে দেন 5s 2s অরবিটাল ওভারল্যাপ। তো এটা যা কিছু হলো সিগমা বন্ড রিলেটেড বা স্ট্রং বন্ড এই রিলেটেড ওভারল্যাপিংটা পুরো বলা হলো। নেক্সট যেটা আসবো পাই বন্ডের ওভারল্যাপিংটা একটু দেখতে হবে। পাই বন্ড ফর্ম হয়েছিল যেভাবে সেটা বলেছিলাম সাইডওয়ে ওভারল্যাপ। এবং মোস্ট ইম্পর্টেন্ট এটা জানা উচিত যে পাই বন্ড তখনই ফর্ম হবে যখন অ্যাটলিস্ট একটা সিগমা বন্ড ফর্ম হবে। সিগমা বন্ড ছাড়া কখনো পাই বন্ড এক্সিস্ট করতে পারে না। মিনিমাম একটা সিগমা বন্ড প্রেজেন্ট থাকতেই হবে, তারপর পাই বন্ড হতে থাকতে পারে বা নাও থাকতে পারে, মানে সিগমা বন্ডটা খুব ম্যান্ডেটরি। এটা এই কথাটা আগে জানা উচিত। এবার এক্সাম্পলের ক্ষেত্রে আমি ধরো ওটুর ক্ষেত্রে ধরে নিলাম, ওটুর ক্ষেত্রে আমি পাই বন্ডটা এক্সপ্লেন করলে পুরো ব্যাপারটা বোঝা যাবে। এটা হলো অক্সিজেনের ভ্যালেন্সের ইলেকট্রনিক কনফিগারেশনটা যেটা বা ভ্যালেন্সের ইলেকট্রনিক কনফিগারেশন 2s2 2p4। এটা যদি আমি অরবিটাল পিকচার আঁকতে যাই
2s 2p অক্সিজেনের যেটা গ্রাউন্ড স্টেট আমি বলছি। এবার এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যদি যে আনপেয়ার্ড ইলেকট্রন যেটা আছে সেটা পি অরবিটাল এবং দুটো পি অরবিটাল, পি অরবিটালটাকে আমরা এইভাবে যদি ভাগ করে দিই, পি অরবিটালটা একটা এক্সটেন্ড এক্স অ্যাক্সিস বরাবর পি এক্স, একটা এক্সটেন্ড ওয়াই অ্যাক্সিস বরাবর, এন্ড একটা এক্সটেন্ড জেড অ্যাক্সিস বরাবর। তিনটে অ্যাক্সিস বরাবর তিনটে অ্যাক্সিস থাকে, পি এক্স, পি ওয়াই, পি জেড। এবার ধরো কথার কথা আমি ধরেই নিলাম যে আমার আনপেয়ার্ড ইলেকট্রন যেটা সেটা আমার ধরো 2p/z এই অ্যাক্সিসে রয়েছে। তাহলে 2p/x আর 2p/y এটা নিশ্চয়ই এদের সাথে পারপেন্ডিকুলার ভাবে থাকবে। তাহলে সিগমা বন্ডটা ফর্ম করবে দুটো আনপেয়ার্ড ইলেকট্রনের মাধ্যমে, যেটা আমি দেখাচ্ছি। ধরো এটা আমার px, আর ঠিক এই px এর পারপেন্ডিকুলারলি আরেকটা প্লেন থাকবে, যেটা আমি ধরে নিলাম py, 2px 2py। একটা অক্সিজেনের জন্য, আরেকটা অক্সিজেনের জন্য সিমিলার ভাবে এটা ধরে নিলাম 2px 2py। তাহলে খুব খেয়াল করে দেখো যে 2px 2px অরবিটাল, p অরবিটাল ওভারল্যাপিং এর ফলে যেটা আমার তৈরি হলো এটা হেড অন ওভারল্যাপ। এই হেড অন ওভারল্যাপের ফলে যে বন্ডটা তৈরি হলো সেটা সিগমা বন্ড, অ্যান্ড এই 2px এর ঠিক পারপেন্ডিকুলারলি 2py অ্যাক্সিস যেগুলো রয়েছে সেটার মাধ্যমে যেটা ফর্ম হলো সেটা পাই বন্ড, কারণ এটা সাইড ওয়ে ওভারল্যাপ করছে। এই দুটো অরবিটালের মধ্যে সাইড ওয়ে ওভারল্যাপ হচ্ছে, যেটা ফর্ম করছে আমার পাই বন্ড। তাহলে একটাই পি অরবিটাল যেটা এক্স অ্যাক্সিস বরাবর এক্সটেন্ড ছিল বা এক্স অ্যাক্সিস বরাবর ছিল, সেটা থেকে আমি দেখতে পেলাম হেড অন ওভারল্যাপ হলো, দুজনের মধ্যে হেড অন ওভারল্যাপ পিএক্স দুটো অক্সিজেন অ্যাটমের মধ্যে। সেখানে বন্ড যেটা ফর্ম হলো সেটা সিগমা বন্ড, কিন্তু তার পারপেন্ডিকুলার যে 2py অরবিটাল দুটো রয়েছে সেই 2p অরবিটালের মধ্যে একটা সাইড ওয়াইজ ওভারল্যাপ হলো, যেটা থেকে কি ফর্ম হলো সিগমা বন্ড। সিমিলারলি ফর নাইট্রোজেনের ক্ষেত্রে ভিভিটি কনসেপ্টে একটু দেখার চেষ্টা করছি। নাইট্রোজেনের ভ্যালেন্সের ইলেকট্রনিক কনফিগারেশন 2s2 2p3। তাই এটাকে এভাবে লেখা হয়েছে 2s2 2p3। এবার পি অরবিটালে তিনটে অড ইলেকট্রন রয়েছে বা আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে। এবার সেই অক্সিজেনের মতো একই রকম ভাবে ভাবার চেষ্টা করো, 2px যেটা 2px যেটা ফর্ম করছে আমার সিগমা বন্ড, কিন্তু 2px এর ঠিক পারপেন্ডিকুলারলি 2py অ্যান্ড 2pz যেটা রয়েছে 2py 2py এটা মিলে একটা পাই বন্ড ফর্ম করছে, আর 2pz এটাও পার্শিয়াল ওভারল্যাপের ফলে একটা পাই বন্ড ফর্ম করছে। তাহলে নাইট্রোজেনের যে বন্ডিং স্ট্রাকচারটা যদি দেখি, তাহলে নাইট্রোজেন ট্রিপল বন্ড, যেখানে নাইট্রোজেনের একটা সিগমা বন্ড এবং দুটো পাই বন্ড। তাহলে ফার্স্ট যে কথাটা বলছিলাম যে একটা পাই বন্ড ফর্ম করতে হলে মিনিমাম অ্যাটলিস্ট একটা সিগমা বন্ড প্রয়োজন আছে। সেই সিগমা বন্ডটা হেড অন ওভারল্যাপের মাধ্যমে তৈরি হচ্ছে 2px এবং বাকি দুটো পাই বন্ড তৈরি হচ্ছে 2py অ্যান্ড 2pz। এবার কথা হচ্ছে যে যদি এইভাবে ভিভিটি কনসেপ্ট থেকে নাইট্রোজেন অক্সিজেন এদের পাই বন্ডগুলো এক্সপ্লেন করা যায় বা সিগমা বন্ডগুলো সুন্দরভাবে এক্সপ্লেন করা যাচ্ছে, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন ডবল বন্ড ফর্ম করছে, যেটার একটা সিগমা বন্ড একটা পাই বন্ড, এবং বাকি দুটো পেয়ার অফ ইলেকট্রনগুলো যেগুলো লোন পেয়ার হিসেবে অ্যাডিটিভ থেকে গেছে এবং প্রত্যেকটা ইলেকট্রন যে ফর্ম করেছে ওটুর ক্ষেত্রে পেয়ার্ড হয়ে গেছে। এবার কথা হচ্ছে তাহলে ম্যাগনেটিক প্রপার্টি যদি শো করে, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে যে ম্যাগনেটিক প্রপার্টি সেটা হলো আমার ডায়াম্যাগনেটিক, এটা শো করা উচিত থিওরিটিক্যালি, যেটা ভিভিটি থেকে এতক্ষণ আমরা কনসেপ্টে জানতে পারলাম। কিন্তু প্রবলেম হচ্ছে যে এক্সপেরিমেন্টালি যখন আমরা ম্যাগনেটিক প্রপার্টিটা
ডিটারমাইন করছি, অক্সিজেনের ক্ষেত্রে এক্সপেরিমেন্টালি যেটা দেখতে পাচ্ছি এটা প্যারাম্যাগনেটিক। তার মানে ম্যাগনেটিক বিহেভিয়ারটা পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এর পেছনে লজিকটা কি? তাহলে ভিভিটি কনসেপ্টের দ্বারা বা ভিভিটি কনসেপ্টের উপর বেস করে যে মলিকুলের স্ট্রাকচার বা জিওমেট্রি যেটা ব্যাখ্যা করতে আমি চেষ্টা করছি বা বন্ডিংটা ব্যাখ্যা করতে চেষ্টা করছি ওভারল্যাপের ফলে, তাহলে সেখানের কিছু লিমিটেশন বা ড্রব্যাক রয়েছে, যে কারণে আমি অক্সিজেনের ক্ষেত্রে ম্যাগনেটিক প্রপার্টিটা ঠিকভাবে ডিটারমাইন করতে পারছি। তাহলে এই আরেক এটা হচ্ছে একটা ড্রব্যাক, ম্যাগনেটিক প্রপার্টিটার ক্ষেত্রে অক্সিজেনের ক্ষেত্রে মিলছে না। আরেকটা ড্রব্যাক যদি দেখি সেটা হলো CH4 মলিকুল যদি এটার ক্ষেত্রে ভিভিটি কনসেপ্টে যদি CH4 এর বন্ডিংটা ব্যাখ্যা করতে যাই, তাহলে কার্বনের ক্ষেত্রে ভ্যালেন্সের 2s2 2p2 দুটো ইলেকট্রন রয়েছে, গ্রাউন্ড স্টেট কনফিগারেশন অফ কার্বন অ্যাটম। এবার বন্ডিং যখন একটা বন্ড ফর্ম করবে তখন কার্বন অ্যাটমটা গ্রাউন্ড স্টেটে থাকবে না, সেটা এক্সাইটেড স্টেটে এক্সাইটেড স্টেটে চলে যাবে। এক্সাইটেড স্টেটে যখনই চলে যাবে তখন 2s থেকে একটা ইলেকট্রন জাম্প করবে, জাম্প করে কোথায় যাবে? 2p অরবিটাল। তাহলে চারটে আনপেড ইলেকট্রন পেয়ে গেলাম। চারটে আনপেড ইলেকট্রন, চারটে হাইড্রোজেন অ্যাটমের ভ্যালেন্স সেলে একটা করে যে ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রন 1s অরবিটালে রয়েছে। এই 1s অরবিটাল আর কার্বনের এক্সাইটেড স্টেটে 2s অরবিটালে ওভারল্যাপের ফলে একটা সিগমা বন্ড ফর্ম করছে এবং তিনটে পি অরবিটালের সাথে একই রকম ভাবে 1s অরবিটালগুলো ওভারল্যাপের ফলে তিনটে সিগমা বন্ড ফর্ম করছে। তাহলে টোটাল চারটে সিগমা বন্ড ফর্ম করছে CH4 এর ক্ষেত্রে অ্যাকর্ডিং টু ভিভিটি। এবার কথা হচ্ছে যে চারটে যে সিগমা বন্ড ফর্ম করছে তার চারটে ওভারল্যাপটা সেম নয়। একটার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি 1s 2s অরবিটাল ওভারল্যাপ, আর বাকি তিনটের ক্ষেত্রে 1s অ্যান্ড 2p অরবিটাল ওভারল্যাপ। তাহলে দুটো অরবিটাল যেহেতু ডিফারেন্ট, এতক্ষণ আমরা ভিভিটি কনসেপ্ট থেকে যেটা দেখতে পেলাম যে এক্সটেন্ড অফ ওভারল্যাপ যখন ডিফারেন্ট হবে তার বন্ডের এনার্জিটাও ডিফারেন্ট হবে বা বন্ড লেন্থটাও ডিফারেন্ট হবে। তাহলে CH4 মলিকুলের ক্ষেত্রে নিশ্চয়ই আমার তিনটে বন্ড লেন্থ সেম আর একটা বন্ড লেন্থ ডিফারেন্ট, অথবা তিনটে বন্ড এনার্জি সেম আর একটা বন্ড এনার্জি আলাদা। কিন্তু এক্সপেরিমেন্টালি দেখা যাচ্ছে যে CH4 মলিকুলের ক্ষেত্রে 4 equivalent bond or 4 same CH bond এটা ফর্ম হচ্ছে। তাহলে কেন এই জিনিসটা দেখা দিচ্ছে এক্সপেরিমেন্টালের সঙ্গে থিওরিটিক্যাল ভ্যালুর আমার মিল হচ্ছে না, সেটাই হলো আমার ভিভিটি ড্রব্যাক। তাহলে ভিভিটির কতগুলো লিমিটেশন আছে। ফার্স্ট লিমিটেশন যেটা আনলাম সেটা হলো ম্যাগনেটিক প্রপার্টি অফ মলিকুল ইজ নট জাস্টিফাইড বাই ভিভিটি। অ্যান্ড সেকেন্ড যেটা যে ডিফারেন্ট মলিকুল, যেমন সিম্পল মলিকুলগুলোর ক্ষেত্রে যেমন H2 F2 HF HCl, এই সিম্পল মলিকুলগুলোর ক্ষেত্রে তার বন্ডের ক্যারেক্টারাইজেশনগুলো, বন্ড এনার্জি বা বন্ড লেন্থগুলো আমরা খুব সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারছি ফ্রম ভিভিটি। কিন্তু একটু কঠিন টাইপের যেগুলো মলিকুল, সহজ নয়, সেই মলিকুল বা কম্পাউন্ডের ক্ষেত্রে যখন আমরা বন্ডিং এক্সপ্লেন করতে যাচ্ছি সেই বন্ডের এনার্জি বা বন্ড লেন্থ এগুলো আমার ভিভিটি কনসেপ্ট থেকে মিলছে না। তো এইগুলো ভিভিটির কনসেপ্ট। আরেকটা ভিভিটির ড্রব্যাক যেটা, সেটা হলো ইট ডাজ নট এক্সপ্লেন দ্য বন্ডিং অফ অড ইলেকট্রন। যেখানে ইলেকট্রনগুলো পেয়ার আপ হয়ে যাচ্ছে বন্ড ফর্মেশনের পর, বন্ড একটা কম্পাউন্ড ফর্মেশনের পর বন্ডগুলো ইলেকট্রনগুলো পেয়ার্ড আপ হয়ে যাচ্ছে, সেগুলো খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা যাচ্ছে। কিন্তু বন্ড ফর্মেশনের পর যদি কোথাও অড ইলেকট্রন থেকে যায় তাহলে সেগুলো ভিভিটি কোনো রকম এক্সপ্লেনেশন দিতে পারে। তা এই হলো ভিভিটির কনসেপ্ট বলতে পারো বা ভিভিটির ড্রব্যাক বলতে পারো। এই ভিভিটির যেহেতু ভ্যালেন্স বন্ড থিওরি যেহেতু ড্রব্যাক দেখা দিচ্ছে, তাই নতুন একটা থিওরির নিশ্চয়ই এই মডিফিকেশন ভার্সনটা আসবে, সেটা হলো হাইব্রিডাইজেশন। এই ভিভিটির কনসেপ্টে তাহলে আমরা দেখতে পেলাম যে CH4 এর ক্ষেত্রে অ্যাকর্ডিং টু ভিভিটি
চারটে বন্ড লেন্থ CH4 মলিকুলের চারটে CH বন্ড লেন্থ সেম নয়, ডিফারেন্ট হবে, কিন্তু এক্সপেরিমেন্টালি এটা দেখা গেছে যে CH4 মলিকুলের ক্ষেত্রে চারটি CH বন্ডের বন্ড লেন্থ বা বন্ড এনার্জি চারটেই সেম। তো তার থেকে নতুন যে কনসেপ্টটা এলো সেটা হলো হাইব্রিডাইজেশন। তাহলে ফার্স্ট কথা যে হাইব্রিডাইজেশনটা কি সেটা আমাকে জানতে হবে। তাহলে হাইব্রিডাইজেশন হচ্ছে আমরা ভিভিটিতে যে অরবিটালগুলো জাস্ট ওভারল্যাপ করিয়ে দিয়েছি, হাইব্রিডাইজেশন বলছে শুধু ওভারল্যাপ নয়, এখানে ওই ভ্যালেন্স সেলের যে অরবিটালগুলো ওদের মধ্যে একটা মিক্সিং হবে, মিক্সিং অফ অরবিটাল হবে। এবং কাদের মিক্সিং হবে? যেটা স্লাইডলি সেম অর সিমিলার এনার্জি বা স্লাইটলি ডিফারেন্স কোনো দুটো অরবিটাল তাদের মধ্যে মিক্সিং আপ হবে। মিক্সিং আপ হওয়ার পর একটা নতুন হাইব্রিড অরবিটাল তৈরি হবে, যে হাইব্রিড অরবিটালদের থ্রু দিয়েই বন্ডটা ফর্মেশন হবে। তাহলে সেটা যদি আমরা একটু দেখি CH4 মলিকুলের ক্ষেত্রে, যে কার্বনের এস অরবিটাল, একটা এস অরবিটাল ভ্যালেন্স সেলে, এবং তিনটে পি অরবিটাল, একটা এস অরবিটাল এবং তিনটে পি অরবিটাল, এদের মধ্যে মিক্স আপ হবে। মিক্স আপ হয়ে গিয়ে যে হাইব্রিড অরবিটালটা তৈরি হবে সেটা হলো, এভাবে ভিভিটি কনসেপ্ট একটু ওভারল্যাপ হয়েছিল, সেই ওভারল্যাপের ফলে একটা হাইব্রিড অরবিটাল তৈরি হবে। এটা হাইব্রিড অরবিটাল, ঠিক আছে। এই হাইব্রিড অরবিটাল কতগুলো তৈরি হবে? যেহেতু একটা এস অরবিটাল এবং তিনটে পি অরবিটালের মধ্যে মিক্স আপ হচ্ছে, তাহলে হাইব্রিড অরবিটালও চারটে তৈরি হবে, টোটাল চারটে হাইব্রিড অরবিটাল। এবং এই হাইব্রিড অরবিটালটাকে আমরা বলবো sp3 হাইব্রিড অরবিটাল। একটা এস তিনটে পি, এটা মিলে তৈরি হবে sp3 হাইব্রিড অরবিটাল। এবং কতগুলো হাইব্রিড অরবিটাল থাকবে? যতগুলো অরবিটাল থাকবে, যতগুলো অরবিটালের মধ্যে মিক্স আপটা হবে, ততগুলো হাইব্রিড অরবিটাল তৈরি হবে। তো চারটি হাইব্রিড অরবিটাল তৈরি হলো। এবং এটা যদি দেখি স্ট্রাকচারটা, CH4 S P, এখান থেকে তৈরি হলো ফোর sp3 হাইব্রিড অরবিটালস। এবং বন্ডিংটা খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা যায়। সেন্ট্রাল অ্যাটম কার্বন, একটা হাইড্রোজেন, তৈরি হলো sp3 হাইব্রিড অরবিটালস, এবং যেটা স্ট্রাকচার টেট্রাহেড্রাল। এবং এখান থেকে যেহেতু দেখতে পাচ্ছি আমরা চারটে sp3 হাইব্রিড অরবিটাল তৈরি হচ্ছে এবং চারটে সেম sp3 হাইব্রিড অরবিটাল, তাহলে চারটে CH4 এর ক্ষেত্রে যে চারটে CH বন্ড, তাদের বন্ড লেন্থ বা বন্ড এনার্জি সেম। তাহলে হাইব্রিডাইজেশন কনসেপ্ট একটু ভিভিটি থিওরির মডিফিকেশন ভার্সন, কিন্তু একটা জায়গায় শুধু ভিভিটিতে ড্রব্যাকটা ছিল, সেটা হচ্ছে ভিভিটি জাস্ট দুটো অরবিটালের মধ্যে ওভারল্যাপের কথাই বলেছে, কিন্তু হাইব্রিডাইজেশন এক্সট্রা কি বলেছে যে ওভারল্যাপ হচ্ছে, তার সাথে সাথে অরবিটালগুলোর মিক্স আপ হচ্ছে, মিক্স আপ হয়ে হাইব্রিড অরবিটালটা তৈরি করছে। বুঝে গেল? এই হলো হাইব্রিডাইজেশনের গল্প। হাইব্রিডাইজেশন পয়েন্টটা এভাবে এক্সপ্লেন করে। এবার গল্প হচ্ছে যে হাইব্রিডাইজেশনের প্রয়োজন কেন, কেন হাইব্রিডাইজেশন দরকার হলো, কেন আমাদের জানতে হবে হাইব্রিডাইজেশনগুলো। তার মূলে একটাই কারণ, সেটা হলো ভিভিটি ড্রব্যাক। ঠিক আছে,
এবার ভিভিটি কনসেপ্ট বলো বা ভিএসিপিআর থিওরি বলো, সেখান থেকে আমরা জানতে পেরেছি, ধরো অ্যামোনিয়ার ভিএসপিআর থিওরি থেকে জানতে পেরেছি এক্সপেক্টেড, বা ভিভিটি থেকে যদি দেখি যে অ্যামোনিয়াতে ক্ষেত্রে অরবিটাল ওভারল্যাপ হচ্ছে, তাহলে অরবিটাল একটা পিওর অরবিটাল আর একটা পিওর অরবিটালের মধ্যে যদি ওভারল্যাপ হয়, তাহলে সেখানে বন্ড অ্যাঙ্গেলটা হাইড্রোজেন নাইট্রোজেন আর হাইড্রোজেন, এই যে বন্ড অ্যাঙ্গেলটা সেটা 90 ডিগ্রি হওয়া উচিত ছিল, কিন্তু এক্সপেরিমেন্টালি দেখা যাচ্ছে যে অবজার্ভ বন্ড অ্যাঙ্গেল এখানে 107 ডিগ্রি। বা ওয়াটারের ক্ষেত্রে দেখতে পারি যেখানে বন্ড অ্যাঙ্গেল 180 ডিগ্রি এক্সপেক্টেড, কিন্তু অবজার্ভ বন্ড অ্যাঙ্গেল দেখা দিচ্ছে 104 ডিগ্রি। তাহলে এই বন্ড অ্যাঙ্গেলগুলো ডিফারেন্সটা কোথায় বা বন্ড অ্যাঙ্গেলগুলো কীভাবে আসছে সেটা সুন্দরভাবে এক্সপ্লেন করার জন্য হাইব্রিডাইজেশনের কনসেপ্টটা খুব প্রয়োজন ছিল। ঠিক আছে, এই হাইব্রিডাইজেশন সম্পর্কে আর ডিটেলস বেশি কিছু জানবো না, কারণ ভিভিটি কনসেপ্টটা ক্লিয়ার থাকলে হাইব্রিডাইজেশনগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে। এবার এখানে যে জিনিসটা হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে জানবো, যে ভেসপার থিওরিতে কতগুলো সিম্পল মলিকুলের ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল বলো বা শেপ তার জিওমেট্রিগুলো তো এক্সপ্লেন করা গিয়েছিল। তো এখন আমরা যেহেতু মডিফিকেশন ভার্সনে চলে এসেছি, সেই মডিফিকেশন ভার্সনে হাইব্রিডাইজেশনের কীভাবে হাইব্রিডাইজেশনের থ্রু দিয়ে বন্ড অ্যাঙ্গেলগুলো এক্সপ্লেন করা যাচ্ছে বা স্ট্রাকচারগুলো বা জিওমেট্রিগুলো এক্সপ্লেন করা যাচ্ছে, সেগুলো আস্তে আস্তে আসবে। এগুলো সব ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশন লিঙ্কে তোমরা ওখান থেকেই দেখে নিতে পারো থিওরিটা। এবার যেটা জানতে হবে সেটা হাইব্রিডাইজেশন স্টেট। এই হাইব্রিডাইজেশন স্টেটের উপর ডিপেন্ড করে তার স্ট্রাকচারগুলো ডিটারমাইন করা যায়। যে হাইব্রিডাইজেশন স্টেট কীভাবে ডিটারমাইন করা হয়, এটা হচ্ছে দ্য নাম্বার অফ, এটা জাস্ট সিম্পল ফর্মুলা, দ্য নাম্বার অফ ভ্যালেন্স সেল of electron of central atom, সেন্ট্রাল অ্যাটম যেটা থাকবে তার ভ্যালেন্স সেলে কতগুলো ইলেকট্রন আছে সেটা, প্লাস নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম, মনোভ্যালেন্ট অ্যাটম কতগুলো আছে এটা সামেশন ডিভাইডেড বাই 2। এটা করলেই আমার হাইব্রিডাইজেশন স্টেট, যেটাকে ডিনোট করা হয় এইচ দ্বারা, হাইব্রিডাইজেশন স্টেট বেরিয়ে যাবে। এবার হাইব্রিডাইজেশন স্টেটের উপর ডিপেন্ড করে তার হাইব্রিডাইজেশনও বলা যায় এবং তার স্ট্রাকচারও বলা যায়। যেমন সিম্পল আমি বলছি, ধরো যদি হাইব্রিডাইজেশন স্টেট ইফ এইচ ইকুয়ালস টু 2, হাইব্রিডাইজেশন স্টেট যদি 2 হয়, তাহলে তার হাইব্রিডাইজেশন যেটা হবে, হাইব্রিডাইজেশন হবে sp, মানে একটা s আর একটা p অরবিটাল, এই দুটো মিলে আমার হাইব্রিডাইজেশন স্টেট 2 বেরিয়েছে। এবং যখন হাইব্রিডাইজেশন sp হবে বা হাইব্রিডাইজেশন স্টেট 2 হবে, তখন আমরা যে স্ট্রাকচারটা বলবো এটা হবে লিনিয়ার স্ট্রাকচার হবে। ঠিক একই রকম ভাবে একটা টেবিলের ফর্মে ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে আমার। যদি হাইব্রিডাইজেশন স্টেট 3 হয়, তাহলে তার স্ট্রাকচারটা, তার হাইব্রিডাইজেশন হবে sp2 এবং স্ট্রাকচার হবে ট্রাইগোনাল প্ল্যানার। এইভাবে তোমরা স্ট্রাকচারগুলো পুরো দেখে নিতে পারো। এবার আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে তার স্ট্রাকচারগুলো জাস্ট এক্সপ্লেন করছি। এই ফর্মুলাটা উপর বেস করে, ধরো তোমার কাছে আছে BF3, এই মলিকুলটা তুমি স্ট্রাকচার বা জিওমেট্রি দাও, তাহলে হাইব্রিডাইজেশন স্টেট বের করো, H ইকুয়ালস টু নাম্বার অফ ভ্যালেন্স সেল ইলেকট্রন অফ সেন্ট্রাল অ্যাটম, সেন্ট্রাল এখানে বোরন, বোরনের ভ্যালেন্স সেল ইলেকট্রন আছে 3টে, প্লাস নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম এখানে ক্লোরিন 3টে ডিভাইডেড বাই 2। এবার কথা হচ্ছে মনোভ্যালেন্ট অ্যাটম কোনগুলো, মনোভ্যালেন্ট অ্যাটম মানে একযোজী পরমাণু, একযোজী পরমাণু তারাই হয় যারা পিরিয়ডিক টেবিলে গ্রুপ 1 এবং গ্রুপ 17-এ বিলং করে। ঠিক আছে, মানে যোজ্যতার উপর ডিপেন্ড করে। যোজ্যতা মানে কি, যতগুলো ইলেকট্রন আমি গেইন করছি অথবা যতগুলো ইলেকট্রন আমি রিলিজ করছি। গ্রুপ 1-এ যারা থাকে তার একটা ইলেকট্রন রিলিজ করে, তাই তার যোজ্যতা 1 একযোজী বলা হয়। গ্রুপ 17-এ যারা থাকে তাদের ভ্যালেন্স সেলে 7টা ইলেকট্রন আছে, অক্টেট ফিল আপ করার জন্য একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে
যেহেতু একটা ইলেকট্রন নিচ্ছে তাই যোজ্যতায় 1, তাই এদেরকে বলে মনোভ্যালেন্ট অ্যাটম বা একযোজী পরমাণু। তাহলে হাইব্রিডেশন স্টেট কত বেরোচ্ছে? 3। যেহেতু হাইব্রিডেশন স্টেট 3, তাহলে হাইব্রিডাইজেশন এখানে হবে sp2, তাহলে তার স্ট্রাকচারটা হবে ট্রাইগোনাল প্ল্যানার। ঠিক আছে, এইরকম ভাবে ক্যাটায়ন, অ্যানায়ন, যতগুলো ডিফিকাল্ট টাইপের মলিকুল আছে প্রত্যেকের আমি হাইব্রিডেশন স্টেট বের করে তার হাইব্রিডাইজেশন এবং স্ট্রাকচার জানা মানে সিমিলারলি সেই অনুযায়ী তোমার বন্ড অ্যাঙ্গেলটাও তুমি ইজিলি বের করে নিতে পারো। এবার গল্প হচ্ছে যে ভিএসিপিআর থিওরিতে যেটা বলা, কনসেপ্টে যেটা বলা ছিল সেটা হলো লোন পেয়ার, বন্ড পেয়ার, রিপালশনের কথা বলা হয়েছিল। ঠিক একই রকম ভাবে তুমি যখন হাইব্রিডাইজেশন স্টেট বের করবে, যে হাইব্রিডাইজেশন স্টেট তোমার 3 বেরিয়েছে, তার মানে হাইব্রিডাইজেশন sp2 মানে স্ট্রাকচার ট্রাইগোনাল প্ল্যানার, এটা তখনই ভ্যালিড হবে যখন তোমার লোন পেয়ারটা 0। যে কথাটা বিএসিপিআর থিওরিতে বারবার উল্লেখ করা হয়েছে যে লোন পেয়ার যদি 0 হয় তখন তোমার এক্সপেক্টেড যা স্ট্রাকচার তুমি সেটাই দেখতে পাবে। কিন্তু কোনো কারণে লোন পেয়ার যদি 0 না হয় বা লোন পেয়ার থেকে থাকে, তাহলে তার ক্ষেত্রে তুমি এক্সপেক্টেড স্ট্রাকচার দেখতে পাবে না। তার কারণ ওখানে লোন পেয়ার বল পেয়ার রিপালশনের একটা গল্প আছে। সেই রিপালশনের উপর ভিত্তি করে স্ট্রাকচারটা কেমন হবে সেটা আমরা ছবি এঁকে আমাদের দেখতে হবে, দেখে আমাদের ডিটারমাইন করতে হবে যে কীভাবে স্ট্রাকচারটা কী বলা যেতে পারে। যেমন বলি সিম্পল ওয়াটার মলিকিউল H2। H2 এর ক্ষেত্রে হাইব্রিডেশন স্টেট তুমি যদি বের করো, হাইব্রিডেশন স্টেট H ইকুয়ালস টু অক্সিজেনের ভ্যালেন্সিয়ালি ইলেকট্রন আছে 6টা প্লাস মনোভ্যালেন্ট ইলেকট্রন 2 ডিভাইডেড বাই 2 মানে 4, তার মানে হাইব্রিডাইজেশন sp3। তাহলে এক্সপেক্টেড স্ট্রাকচার আমার টেট্রাহেড্রাল, এটা ভিএসিপিআর থিওরিতেও বলা হয়েছে। কিন্তু ওয়াটার মলিকুলের ক্ষেত্রে বন্ড পেয়ার কতগুলো আছে? বন্ড পেয়ার ইকুয়ালস টু 2, অক্সিজেনের ক্ষেত্রে দুটো হাইড্রোজেন আছে, বন্ড পেয়ার 2 আর লোন পেয়ার 2। যেহেতু দুটো লোন পেয়ার আছে বা লোন পেয়ারটা 0 নয়, নন জিরো, তাই আমার এই স্ট্রাকচার টেট্রাহেড্রাল হবে না। কি হবে সেটা ডিটারমাইন করবে আমার ছবিটা যদি দেখতে পাই, অ্যাকচুয়ালি এক্সপেক্টেড টেট্রাহেড্রালের স্ট্রাকচার আমার কিভাবে হয়, এভাবে আর কি, এভাবে হওয়া উচিত টেট্রাহেড্রালের স্ট্রাকচার। এবার তুমি ভাবো দুটো লোন পেয়ার রয়েছে, তুমি দুটো লোন পেয়ার যে কোনো একটা জায়গায় বসিয়ে দাও, ধরো এখানে তুমি বসাবে আর এখানে বসে, অথবা যে কোনো জায়গায় এখানে একটা বসাতে পারো। আর দুটো হাইড্রোজেন কোথায় বসাবে? তাহলে দেখো লোন পেয়ার অ্যাজ ইট ইজ কোনো বন্ড নয়, এটা কি করবে, জাস্ট সেন্ট্রাল যে অ্যাটমটা তার মাথার উপরে বসবে। তার মানে এখানে ধরো কোনো বন্ড নেই। আর ছবিটা যদি ভালো করে আঁকি, এখানে অ্যাজ ইট ইজ কোনো বন্ড নেই, তাহলে বন্ডগুলো কোথায় রয়েছে? অক্সিজেন হাইড্রোজেন, অক্সিজেন হাইড্রোজেন। তাহলে এটাকে দেখতে কেমন লাগছে? এখন আর টেট্রাহেড্রাল কি লাগছে? চতুস্তলকের মতো লাগছে না, এটাকে লাগছে আমার বেন্ড শেপ অথবা ভি শেপ। ঠিক আছে, এটাই বলতে পারি তখন ওয়াটার মলিকুলের স্ট্রাকচারটা কি হবে, বেন্ড অর ভি শেপ, অথবা বলতে পারি অ্যাঙ্গুলার, যেটা ভিএসিপিআর থিওরিতে অলরেডি বলা হয়েছে। কিন্তু ভিএসিপিআর থিওরির প্রবলেমটা কি ছিল, যে অ্যাঙ্গেলটা বলা হয়েছিল বা স্ট্রাকচারটা বলা হয়েছিল ঠিকই, কিন্তু সিম্পল মলিকুলের ক্ষেত্রে। জটিল যেসব মলিকুলের ক্ষেত্রে তার ক্ষেত্রে এক্সপ্লেন করতে পারে। তার জন্য একই জিনিস আমাদের জানতে হলে কিন্তু একটু মডিফাইড ভার্সন। ঠিক আছে, তো তোমাদের কতগুলো এক্সাম্পল দিয়ে ডেসক্রিপশন লিঙ্কে পুরো পিডিএফ আকারে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো, সুন্দরভাবে বুঝে নেবে। ঠিক আছে।